অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে মনে আছে যে দুবার কিন্তু অনুব্রত মণ্ডল এবং ওর মেয়ে কিন্তু এই ডিয়ার লটারির কিন্তু টিকিট কিন্তু ফার্স্ট প্রাইজ ওয়ান করেছিল। এবং এটা হচ্ছে যে ব্ল্যাক মানিটাকে হোয়াইট করার একটা প্রচেষ্টা, যে কালো টাকা সাদা করার যে পদ্ধতি, সেটাও আমার বক্তব্য, আই স্ট্যান্ড টু মাই স্টেটমেন্ট। সেটা অভিষেক ব্যানার্জি বলো বা অনুব্রত মণ্ডলীয় বলো, যাই বলো, আমি দুর্নীতির অভিযোগ বলো, লিপস অ্যান্ড বাউন্স বলো, অভিষেক ব্যানার্জির নামে অনেক অভিযোগ রয়েছে। কিন্তু উনি এক্ষেত্রে সেটা কি করেছেন, উনি সত্যি লটারি পেয়েছেন কি পাননি কোনো তো জানা যায়নি, মাথা কে আছে তো বলা যায়নি। এখন তো 5টা 10টা লোককে ধরা হচ্ছে। এখন চোপড়া উত্তর দিনাজপুরকে বলা হচ্ছে এপি সেন্টার। বিকাশ ভবন থেকে শুরু করুক, সেন্ট্রালি এটা হয়েছে, ডেটা এন্ট্রি থেকে শুরু হয়েছে। আজকের যেটা হয়েছে, যেটা এই যে ডিয়ার লটারি, এই ডিয়ার লটারি দেখো, এর কিন্তু এত প্রতিপত্তি বা এত ধন সম্পত্তি আছে বলে আমরা মনে করি না পশ্চিমবাংলা বা অ্যাক্রস দ্য কান্ট্রি, যে দিনের পর দিন এই লটারি ব্যবসা করবে এবং ইলেকটোরাল বন্ড কোটি কোটি টাকা পলিটিক্যাল পার্টিদের যেটা দেওয়া হয়েছিল ইলেকশনের আগে, ইলেকটোরাল বন্ডের টাকা 650 কোটি টাকা, তার কতটা এবিলিটি আছে আমার এখনো, আমি খুবই সন্দেহপ্রবণ এবং সন্দেহজনক আমার মনে হয়। আজকে কিন্তু সেটা প্রমাণ করলো যে এই ডিয়ার লটারির যে মালিক এখন পর্যন্ত প্রায় 3 কোটি, কেন আমি বলছি ইট উইল ক্রস 5 crores হতে পারে যতক্ষণ আমরা কথা বলছি, এটা করে যাবে কিন্তু, কারণ তোমার আবার মেশিন নিয়ে আসছে বোধহয়, সম্ভবত নতুন করে আসছে। সো এটা কিন্তু মানি লন্ডারিং এর টাকা, এটা ব্ল্যাক মানি হোয়াইট করে এই টাকাগুলো কিন্তু ডিয়ার লটারি মালিক নয়। এই টাকাগুলো হচ্ছে যারা এই সমস্ত টাকা হোল্ড করে রাখে, যারা এই টাকাগুলো, এই কালো টাকাগুলো নিজের কাছে ধন ধন বলে রেখে দেয় এবং পরে সেটাকে সাদা করে, তারা এরম ভাবেই করে, নানা রকম ভাবে করে, শেল কোম্পানি খুলে ফেলে। এটার পন্থা, ওয়ান অফ দ্য পন্থা, হ্যাঁ, ওয়ান অফ দ্য প্রসেস। তারপরে আছে শেল কোম্পানিজ। তুমি এটাও দেখেছো অনুব্রত মণ্ডলের সময় যে বাড়ির মেয়েদের নামে, কাজের মেয়েদের নামে অ্যাকাউন্ট খোলা আছে, চেক বই থাকতো ওনাদের কাছে। সো এটা তো ব্ল্যাক মানি, এটা মানি মানে ডিহোর্ডিং অপারেশনই বলতে পারো, মানে যারা যারা হোর্ড করছে, আর ইন দা আদার সেন্স এটাকে মানি লন্ডারিং কেস করতে পারো, এবং ইডি এটাকে মানি লন্ডারিং কেস করবে, সমস্ত টাকা কনফিসকেট হবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। জয়ন্ত সিং এর মতো রাউডি, তাকে কারুর জন্মদিবসে, জন্মদিনের উৎসবে তাকে তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে বা কেক খাইয়ে দিচ্ছে, তারই কোনো আত্মীয়া তাকে কেক খাইয়ে দিচ্ছে, সুতরাং ওদের কথার কোনো গুরুত্ব বা কোনো আহ, 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 আর হুমায়ুন কবির স্টেটমেন্ট আর কি বলবো, হুমায়ুন কবির এক এক সময় এক এক রকম কথা বলে, কখনো সাম্প্রদায়িক কথা বলেন, কখনো আবার হঠাৎ শুভবুদ্ধির উদাহরণ, তখন আবার নিজের দলের বিরুদ্ধে কিছু বলে ফেলে। সাথে আপনাকে প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে একটা প্রশ্ন রাখবো, বলছি অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে কার্যত, যে সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর একটা চক্রান্ত চলছে। সঞ্জয়ের ভূমিকা নিয়ে কার্যত কদিন ধরে প্রশ্ন উঠছে, আপনি সেটাকে কিভাবে দেখছেন? আমি অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর আমার যেটা মনে হয় যে সঞ্জয় রায় ইজ দ্য সোল অ্যাকিউজড of the crime of rape with murder of the doctor of Arjikar on 8th and 9th August night. Forensic evidence, digital evidence, circumstance, scientific evidences, সবকিছু ওর এগেনস্টে আছে। কার্যত লটারি কেলেঙ্কারি বারবার ধরে লটারি কথা আসছিল, নির্বাচনী বন্ডেও লটারি কোম্পানিগুলো যথেষ্ট অ্যামাউন্টের টাকা দিয়েছেন নির্বাচনী বন্ডের ক্ষেত্রে। সেক্ষেত্রে থেকে একটা একাধিক প্রশ্ন উঠে আসছিল, এই লটারির ক্ষেত্রে সাধারণ মানুষকে মগ্ন করে দেওয়ার প্রচেষ্টা কারা করছে, ভেতরে কারা থাকতে পারে। রীতিমতো আজকে ইডি হানা দিয়ে 3.5 কোটি টাকার উপর উদ্ধার করেছে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য, স্যারের সাথে কথা বলবো। স্যার, লটারিতে আবারও আমাদের রাজ্যে 3 কোটি টাকার উপর উদ্ধার হলো, কার্যত টাকা গোনার মেশিন নিয়ে যেতে হলো। দেখো, লটারি ব্যবসা বা ডিয়ার লটারি বড় বা বেশ কিছু লটারি, হ্যাঁ, ইয়েস, মাটির লটারি যেটাই বলো, এগুলো কিন্তু মেইনলি এখন নির্ভরশীল হয়ে পড়েছে যে কত তুমি প্লেসমেন্ট অফ ব্ল্যাক মানি ওখানে করবে।
তোমার মনে আছে বোধহয় আজ থেকে 3 বছর আগে, 3 বছর বা 2.5 বছর আগে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে মনে আছে যে দুবার কিন্তু অনুব্রত মণ্ডল এবং ওর মেয়ে কিন্তু এই ডিয়ার লটারির কিন্তু টিকিট কিন্তু ফার্স্ট প্রাইজ ওয়ান করেছিল। এবং এটা হচ্ছে যে ব্ল্যাক মানিটাকে হোয়াইট করার একটা প্রচেষ্টা। সেটা দিয়ে যেমন লটারি কোম্পানির রোজগার হচ্ছে, এবং বহু লোক আছে যাদের প্রচুর কালো টাকার ধন সম্পত্তি আছে, তারা সেটাকে হোয়াইট করে। এই ক্ষেত্রে একটা কথা আমি বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 3বার নাকি লটারি পেয়েছিলেন। এর আগে আপনি যদি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খেয়াল করেন দেখবেন তিনি বলেছিলেন আমি 3বার লটারি পেয়েছি। আমার বক্তব্য ঠিক একই থাকবে। অনুব্রত মণ্ডলের ব্যাপারে যা বক্তব্য এবং লটারির যে কালো টাকা সাদা করার যে পদ্ধতি, সেটাও আমার বক্তব্য। আই স্ট্যান্ড টু মাই স্টেটমেন্ট। সেটা অভিষেক ব্যানার্জি বলো বা অনুব্রত মণ্ডলীয় বলো, যাই বলো, আমি তো আর নাম ধরে বলছি না, কিন্তু এটাই হচ্ছে মেইন ইস্যু। আর যেটা হচ্ছে কিভাবে হয়, ব্ল্যাক মানিটা হোয়াইট কি করে হয়, এইটাকেই বলে মানি লন্ডারিং। মানি লন্ডারিংটা কি? প্রথমে হয় প্লেসমেন্ট অফ দি মানি। আমি মানিটাকে প্লেস করলাম কোনো একটা জায়গায়, তারপরে ওটা কয়েকটা স্তরে লেয়ারিং অফ দি মানি, কয়েকটা স্তরে আমাকে ওটা ভাগ করতে হয়। তারপরে উইথ দ্য প্যাসেজ অফ টাইম তারপরে কি হয়, মানিটাকে এক্সট্রাকশন করা হয়। তখন কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও অরিজিনাল উৎস কোথাকার অর্থটা, সেটা তুমি কিন্তু খুঁজে পাবে না। দেখো, দুর্নীতির অভিযোগ বলো, লিপস অ্যান্ড বাউন্স বলো, অভিষেক ব্যানার্জির নামে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু উনি এক্ষেত্রে সেটা কি করেছেন, উনি সত্যি লটারি পেয়েছেন কি পাননি, সেই ব্যাপারে আমি আমার কমেন্ট রিজার্ভ রাখছি। সন্দেহ নেই। একটা জিনিস আমি বলছি, এই যে ডিয়ার লটারির মালিক, বলছি এই ডিয়ার লটারির মালিকের পেছনে কি অন্য কারো মানে অন্য কেউ আছে যে যারা কালো টাকা সাদা করার একটা উপায় বেছে নিয়েছে এই ডিয়ার লটারির মাধ্যমে? আমি বলছি স্যার, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি গ্রামে গ্রামে খবর নেন, ডিয়ার লটারির জন্য অসংখ্য বাড়িতে অশান্তি থেকে শুরু করে মানে সমস্ত কিছু, এই ডিয়ার লটারি তাদের একটা নেশা, যেমন একটা ড্রিঙ্কস, যেগুলো সব নেশা হয় তার মধ্যে তারা এই ডিয়ার লটারিটাকেও নেশা করে অসংখ্য পরিবার নষ্ট হয়ে যায়। এটা ভিক্টিমাইজ হচ্ছে, গরিব গরিব মানুষ, প্রান্তিক মানুষ করে এর ভিক্টিমাইজড হচ্ছে। এই এই কারণেই ভিক্টিমাইজ হচ্ছে, এই লটারির জন্যই ভিক্টিমাইজ হচ্ছে। তাদের তুমি কিন্তু দেখতে পাবে না যে কোনো প্রান্তিক মানুষ, কোনো গরিব মানুষ, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেও তুমি দেখতে পাবে বলে আমার সন্দেহ, যে তারা কেউ মানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বা থার্ড প্রাইজ পেয়েছে বা সেকেন্ড প্রাইজ পেয়েছে। আমার মনে হয় না তুমি দেখতে পাবে। তুমি দেখবে যারা যারা ধন সম্পত্তির মালিক, ধনী লোক, তাদের মধ্যেই তারা কিন্তু দে অ্যাকচুয়ালি উইন করে। এবং তাদের যে মেইন মোটিভ, যেটা উদ্দেশ্য, যেটা প্লেসমেন্ট অফ দি মানি, সেটা উদ্দেশ্যটাই হচ্ছে যে টু মেক ইট হোয়াইট। একই সাথে আমি বলবো, রীতিমতো শাসক দলের মদন মিত্র এবং হুমায়ুন কবির তারা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। রীতিমতো আমি দেখছিলাম হুমায়ুন কবিরের বক্তব্য, বলছেন আগে তবু আইপিএস দেরকে ফোন করলে বা এসপি দেরকে ফোন করে কিছু, যখন বাম আমলে যখন বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে কিছু জানালে তবু তারা খতিয়ে দেখতো বা পরে ফিডব্যাক দিত। এখন এতটাই হঠকারিতা সিদ্ধান্ত হয়ে গেছে, নিজেদের উপর হয়ে গেছে, যে তারা কিছু জানাচ্ছে না, বলছে আইন শৃঙ্খলা নিয়ে খোদ প্রশ্ন তুলছে শাসক দলের বিধায়ক। শাসক দলের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র থেকে শুরু করে অনেকেই অনেক সময় অনেক রকম স্টেটমেন্ট দেয়। আবার এটাও দেখা যায় জয়ন্ত সিং এর মতো রাউডি, তাকে কারুর জন্মদিবসে, জন্মদিনের উৎসবে তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে বা কেক খাইয়ে দিচ্ছে, তারই কোনো আত্মীয়া তাকে কেক খাইয়ে দিচ্ছে। সুতরাং ওদের কথার কোনো গুরুত্ব বা কোনো আহ, 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 আর হুমায়ুন কবির স্টেটমেন্ট আর কি বলবো, হুমায়ুন কবির এক এক সময় এক এক রকম কথা বলে। কখনো সাম্প্রদায়িক কথা বলেন, কখনো আবার হঠাৎ শুভবুদ্ধির উদাহরণ, তখন আবার নিজের দলের বিরুদ্ধে কিছু বলে ফেলে। আসলে এই শাসক দলের কি, এদের শৃঙ্খলা নেই, এদের কোনো ডিসিপ্লিন নেই। তুমি দেখো, সত্যি কথা বলতে, দেখো অন্যান্য বেশ কিছু পলিটিক্যাল পার্টি যারা আছে, তাদের মধ্যে একটা মিনিমাম মানে ন্যূনতম একটা শৃঙ্খলা বোধ বা একটা ডিসিপ্লিনারি কমিটি থাকবে। এদের যে ডিসিপ্লিনারি কমিটি আছে সেটা পেন অ্যান্ড পেপার, এবং কাদের দিয়ে বক্তব্য রাখে, এদের মানে কে বাইট দেবে, কে তার স্পোক্সম্যান হবে, তাও এদের মধ্যে ডিসাইডেড নয়। উনি বলে দেন, কিছুদিন আগে তো বন্ধ করে দেওয়া হয়েছিল ওনাকে, আবার অনেকে নিয়ে এসছে।
সুতরাং ওনাদের মধ্যে কার মধ্যে কতটা তাদের জ্ঞান বুদ্ধি বা বক্তব্য বা বলার ক্ষমতা বা কার কতটা অনুমতি আছে এটা আমি বলতে পারবো না, সেটা তাদের দলের লোক তারাই বলতে পারবে, তাদের যে মুখ্য যারা নেতৃত্ব স্থানীয় তারাই বলতে পারবে। ওখানে যে কেউ বলতে পারে। আজকে অরূপ চক্রবর্তীও বলেছে বাঁকুড়ার কোন নেতা, সে বলেছে গুলি করে মেরে দেওয়া হোক। অভিষেক ব্যানার্জিও কিছু বলেছে, এনকাউন্টার করে মেরে দাও। সুতরাং এই দলের কোনো শৃঙ্খলা আছে বলে আমার মনে হয় না। তো ট্যাব কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী বলছে সবাই সবার ট্যাবের টাকা পেয়ে যাবে, আমরাই তো ধরেছি, আমরাই তো সবকিছু করেছি, করেছে তো আমাদেরই পুলিশ। তো হলো কি করে তাহলে? ধরলো তো, ডিটেক্ট করলো, প্রিভেনশন কেন হলো না? প্রিভেন্টিভ মেজার কি নেওয়া হয়েছে? ধরে তো দিয়েছে মুখ্যমন্ত্রী বলছে। না, সেটা তো হয়নি, এখনো তো জানা যায়নি মাথা কে আছে তো বলা যায়নি। এখন তো 5টা 10টা লোককে ধরা হচ্ছে। এখন চোপড়া উত্তর দিনাজপুরকে বলা হচ্ছে এপি সেন্টার। বিকাশ ভবন থেকে শুরু করুক, সেন্ট্রালি এটা হয়েছে। ডেটা এন্ট্রি থেকে শুরু হয়েছে, ডেটা এন্ট্রি থেকে শুরু। বিকাশ ভবন থেকে বিকাশ ভবন থেকে কতটা খুঁজে বার করেছে, যারা কিছু বেনিফিশিয়ারি তারা পেয়েছে, কিন্তু কে অর্গানাইজ করলো? এটা তো অর্গানাইজড এন্ড প্ল্যান্ড। এই করাপশনটা প্ল্যান, অর্গানাইজড এবং প্ল্যান্ড, এবং আরো অনেক কিছু বেরোবে, এখানেই শেষ হবে না। এখন পর্যন্ত আমি যতদূর জানি 90টার উপরে মামলা হয়েছে, এফআইআর হয়েছে, 90টার উপরে কেস হয়েছে। এই 90টার উপর কেস করে সবগুলো ক্লাব করে করুক না, একটা টিম করে করুক, বার করুক না, দেখা যাক না কতদিন পরে বার করে। প্রিভেনশন যেমন দরকার, ডিটেকশন হয়েছে ঠিক আছে, ডিটেকশন কতটা ডিটেকশন হলো? এটা তো ইন্টার স্টেট হয়েছে, এটা রাজ্যে রাজ্যে মহারাষ্ট্রে গেছে, মহারাষ্ট্রের অ্যাকাউন্টে ঢুকেছে, ঝাড়খণ্ডের অ্যাকাউন্টে ঢুকেছে, বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে, রাজস্থানের অ্যাকাউন্টে ঢুকেছে ট্যাবের টাকা। So, মানে কান্ট্রি ওয়াইড একটা করাপশন হয়েছে। কোনো কেউ বলে না অন্যায় করার পর অপরাধী কখনো বলে যে আমি স্বীকার করলাম? ক্ষেত্রে দেখেছে, কটা ক্ষেত্রে দেখেছে হ্যাঁ আমি স্বীকার করলাম? কেন বলতে যাবে? আর আর সঞ্জয় রায়ের মতো একজন পারভার্টেড ক্রিমিনাল সে কথা স্বীকার করবে, সেটা বাতুলতা। এটা তোমরা চোখের সামনেই দেখেছো, তার ব্লুটুথ রিকভারি হয়েছে অন দি স্পট, বলছি ব্লুটুথ ওখানে রিকভারি হয়েছে। ওর সিসিটিভি ফুটেজে ওকে দেখা গেছে অন দ্য করিডোর, জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ডোর অফ দ্য সেমিনার রুম দেখা গেছে। ফরেন্সিক এভিডেন্স ওর এগেস্টে পাচ্ছে, টিথ মার্ক ওখানে ফরেন্সিক ম্যাচ করেছে, সিমেন্টসের ডিএনএ ম্যাচ করেছে, এমন সবকিছু এভিডেন্সেসই ওর এগেস্টে। সুতরাং যে যাই বলুক, অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর হি ইজ দ্য সোল অ্যাকিউজড অফ দি রেপ অ্যান্ড মার্ডার কেস অফ আরজিকর অন 9th August। একা নয়, এই যে ঘটনা ঘটেছে, বীভৎস ঘটনা, সঞ্জয় রায় ইতিমধ্যে বিনীত গোয়েলের নাম বলেছেন, আপনি শুনেছেন নিশ্চয়ই। যার নামই বলুক, দেখো একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, হি ইজ ফেসিং ট্রায়াল, তার কোনো স্টেটমেন্ট ইন পাবলিক এটা ফর দি এন্ডস অফ জাস্টিস, এটা জাস্টিসকে জিওপার্ডাইজ করে, ন্যাচারাল জাস্টিসকে জিওপার্ডাইজ করে। সুতরাং সেই জন্য দ্যাট ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ড, যে সে যেন কোথাও কোনো বক্তব্য বা কোথাও কোনো স্পিচ না দিতে পারে, কোথাও কোনো পাবলিকের সঙ্গেও কিন্তু তাকে এমন ভাবে নিয়ে প্রথম দিন থেকে কিন্তু কলকাতা পুলিশ ভুল করেছিল, তাকে ওই প্রিজনার ভিনে অ্যালাউ করা, চিৎকার করে কথা বলা বা সমস্ত কিছু বলা থেকে ওকে প্রিভেন্ট করা উচিত ছিল, কারণ এটা কিন্তু জাস্টিসকে, ন্যাচারাল জাস্টিসকে এটা জিওপার্ডাইজ করে। তাতে কি আছে? কালকে তো আপনার নামও বলতে পারে, পরশু আমার নাম বলতে পারে যে আমিও ছিলাম ওখানে, বলতেই পারে, তার মানে এই নয় যে আমাকে নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু মানুষের মধ্যে যে একটা ধাঁধার সৃষ্টি করলো, সেটাই হচ্ছে ওর ট্যাকটিক্স, সেটাই হচ্ছে ওর টেকনিক। সেটা কিন্তু ফর স্মুথ অ্যান্ড কারেক্ট জাস্টিসের জন্য, যে জাস্টিস যাতে জিওপার্ডাইজ না হয় সেটাই দেখতে হবে। আমাদের বিএনএসও তাই বলছে যে কুইকার জাস্টিস অ্যান্ড কারেক্ট জাস্টিস। আগে যেমন ব্রিটিশ কলোনিয়াল আমলে ইন্ডিয়ান পেনাল কোডের সময়, তখন যেমন হলো পানিশমেন্ট উইদাউট এনি রিজন, আটকে রাখো, আটকে রাখো, that was the core Indian penal code, that
চলছে তো এখন ইনভেস্টিগেশন চলছে, যদি আরো কারোর নাম আসে বা কারোর এভিডেন্স যদি আসে তাহলে সেও ট্যাগড হবে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আছে, স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে চার্জশিট দিয়ে দিয়েছে। তার জন্য স্ট্যাচুটারি পিরিয়ড মানে কি, যেমন 90 দিন, 90 দিনের মধ্যে তুমি যদি চার্জশিট না দাও, চার্জশিট দিতেই হবে তোমাকে, আদারওয়াইজ ছাড়া পেয়ে যাবে বা বেল পেয়ে যাবে, যাই হোক। তার মধ্যে ট্রায়ালও স্টার্ট হয়ে গেছে, ট্রায়াল আজকে বোধহয় 4 দিন বোধহয় চলছে, অলরেডি চলছে। এবং কুইকার জাস্টিস হবে, এবং এখানে জাস্টিস ডিনাইড হবে না। এবং এইটা নারাজ আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সঞ্জয়কে অপরাধী মানে বানানো হচ্ছে, এটাতে নারাজ যে সঞ্জয় সত্যিই অপরাধী? হ্যাঁ, আমি আমি এর সঙ্গে একমত নই যে সঞ্জয় অপরাধী নয়। আমি এর সঙ্গে ভেহেমেন্টলি আমি এটা অপোজ করছি। এবং খালি তাই না, অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর, সঞ্জয় ইজ দ্য সোল অ্যাকিউজড অফ রেপ অ্যান্ড মার্ডার কেস অ্যাজ পার দ্য এভিডেন্সেস প্রোভাইডেড। যদি না সাপ্লিমেন্টারি চার্জশিটে পরে যদি আরো কারোর নাম আসে, সেটাও কিন্তু এভিডেন্স দিয়ে, সাক্ষ্য দিয়ে, সাইন্টিফিক এভিডেন্স দিয়ে। দেখো, ব্লাডের, ওর ব্লাড মানে ডিসিজডের ব্লাড পর্যন্ত ওর জামা কাপড়ে পাওয়া গেছে, সেটাও কিন্তু ফরেন্সিক করা হয়েছে, সেটাও কিন্তু ওর এগেনস্টে গেছে। ওর জুতোতে পর্যন্ত ব্লাড মার্ক ছিল, সমস্ত কিছু পাওয়া গেছে। So, দু তিন দিন পরে উদ্ধার হলো কেন? অনেক কিছু তথ্য আমি দেখছিলাম, উঠেছে দু তিন দিন পরে কেন? যদি ব্লাডের কাপড় জামা পাওয়াই যায়, তাহলে তৎক্ষণাৎ কেন উদ্ধার করা সম্ভব হয় না? তার সঙ্গে সঙ্গে কেন উদ্ধার করে রাখা? সেই দিনই ওর বাড়ি থেকে উদ্ধার করা ছিল, জুতোর মধ্যে রক্ত ছিল, জামার মধ্যে ধুয়ে ফেলেছিল, ও ধুয়ে ফেলেছিল, সেটাও পর্যন্ত আছে, তাতেও ব্লাড স্টেন পাওয়া গেছে, তাতেও ব্লাড স্টেন পেয়েছে, সেটা ম্যাচ করেছে। সো অনেক কিছু জিনিস, যাই হোক। কোর্টের মধ্যে হচ্ছে, রুম ক্যামেরা হচ্ছে, পাবলিকলি আনা হচ্ছে, তারপরে ধর্ষণের মামলাগুলো কি এরকম ভাবে হলো? হ্যাঁ, একদম খুব সেন্সিটিভ মানুষ, সবই হবে, ধর্ষণের মামলা, ধর্ষণ, মার্ডার, এগুলো তো হবেই। মিডিয়াকে আটকে রাখতে হচ্ছে। হ্যাঁ, মিডিয়া মিডিয়া কেন, ট্রায়াল তো মিডিয়া তো থাকবে না ভেতরে, এটা দরজা বন্ধ করেই হবে, এটা দরজা বন্ধ করেই হবে। এবং কুইকার, জাস্ট মানে বিচার প্রক্রিয়াটা কুইক করতে হবে, মানে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এটা সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে জাস্টিস জাস্টিস দিতে হবে খুব কুইকেস্ট পসিবল মিনসে। সো 90 দিন তো স্ট্যাচুটারি পিরিয়ড ইনভেস্টিগেশন, এটা তো তার মধ্যে আছে, তার মধ্যেই দিয়েছে, বোধহয় 80 না 82 দিনের মধ্যে খুব সম্ভবত চার্জশিট সাবমিট করেছে। এখনই কিন্তু ইনভেস্টিগেশন চলছে, দুর্নীতির কেসটা চলছে, ইলপমেন্ট অফ এভিডেন্স যেটা আছে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স যেগুলো আছে, সেগুলো সবই চলছে।